নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আর আজকের শীর্ষক, নিজের কানে শুনুন, নরেন্দ্র মোদী কত মিথ্যে বলতে পারেন। আজ নয়, সেই 2018-তে আমাদের মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কি বলেছিলেন একবার আগে শুনে নিন। भाइयों बहनों, हमने वादा किया है 2022 तक हिंदुस्तान के हर परिवार को अपना घर होगा। और घर भी सामान्य चार दीवारें नहीं, घर होगा, घर की महिला के नाम पर होगा। घर होगा, घर में नल होगा, नल में जल होगा, घर में टॉयलेट होगा, घर में गैस का कनेक्शन होगा, घर में बिजली का कनेक्शन होगा। ऐसा घर हम बनाते हैं। নিজের কানেই শুনলেন। 2018-তে নভেম্বর মাসের 29 তারিখে তিনি বলেছিলেন 2022-এর মধ্যে সবার ঘর হবে। এমনি অমনি ঘর না, সেই ঘরে কল থাকবে, কলে পানীয় জল থাকবে, টয়লেট থাকবে, ইলেকট্রিসিটি থাকবে। আবার শুনুন এই মিথ্যেবাদীর বচন। भाइयों बहनों, हमने वादा किया है 2022 तक हिंदुस्तान के हर परिवार को अपना घर होगा। और घर भी सामान्य चार दीवारें नहीं, घर होगा, घर की महिला के नाम पर होगा। घर होगा, घर में नल होगा, नल में जल होगा, घर में टॉयलेट होगा, घर में गैस का कनेक्शन होगा, घर में बिजली का कनेक्शन होगा। ऐसा घर हम बनाते हैं। হ্যাঁ, উনি এই কথাগুলো বলেছিলেন। খাবার টেবিলে দাদা বৌদির বিরিয়ানি থাকবে, নলেন গুড়ের রসগোল্লা থাকবে, এইটুকুই যা বলেননি। কিন্তু বাস্তবটা কি? বাস্তব হলো, না সবাই ঘর পেয়েছে, না সবাই টয়লেট পেয়েছে, না সবার ঘরে বিদ্যুৎ এসেছে। ঘোষণা হয়ে গেছে রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু, এবং ওনার প্রার্থীপদ ঘোষণা হয়েছে সেই 2022 সালেই। উড়িষ্যার রায়বঙ্গপুর এলাকার উপভেদা গ্রামে দৌড়চ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। কেন দৌড়চ্ছেন? কারণ হবু রাষ্ট্রপতির গ্রামের ঘরে সেদিন পর্যন্ত বিদ্যুৎ নেই। যেমন আজও নেই আমাদের দেশের 19% ঝুগ্গি ঝোপড়ি বস্তি পাহাড়ি জল জঙ্গল এলাকাতে। না, মাথার ওপরে ছাদ নেই এখনো 7 কোটি মানুষের। না, গ্রামীণ ভারতের এক বিরাট অংশ মানুষজন এখনো মাঠে ঘাটেই যান সকালের কাজকর্ম সারতে। এবং মিথ্যেবাদী নরেন্দ্র মোদীর অত ভাষণের পরেও কলের পানীয় জল নেই 28% মানুষের। সেই তুমুল মিথ্যেবাদীর মিথ্যের বেলুনটা ফেটে গেল ইন্দোরের ঘটনাতে। 10 জন, হ্যাঁ এখনো পর্যন্ত অফিসিয়াল 10 জন, এমনিতে বলছেন আরো বেশ কিছু লোক 15 জনের মতন মারা গেছেন নোংরা জল পান করে। কতটা নোংরা বলছি। দেশের প্রধানমন্ত্রী বাক্তেল্লা মেরেই চলেছেন। আর তার অনুগামী এককালে বঙ্গ বিজয়ে এসে ঝাড় খেয়ে ফের মধ্যপ্রদেশে ফিরে যাওয়া কৈলাস বিজয়বর্গী মন্ত্রী, তিনি বলছেন ঘন্টা হোগা। 15 জন মারা গেছেন। কত সংবেদনশীল। আমাদের এখানে খেলার স্টেডিয়ামে হই হল্লা হয়েছে, তুমুল হই হল্লা হয়েছে। আধ ঘন্টার মধ্যে সিট তৈরি হয়ে গেছে, স্পেশাল টিম তৈরি হয়ে গেছে তদন্তের জন্য। কি তদন্ত হবে জানি না, কারণ মন্ত্রী আছে, প্রভাবশালী লোক, কিন্তু ঘটনা হয়েছে। কেউ বলেনি ঘন্টা হোগা। 2026-এর গোড়াতেই এক সাংবাদিকের সোজা মেরুদণ্ড দেখে মনে হলো, না এখনো সব শেষ হয়ে যায়নি, এখনো সব সিদ্ধারা বিকিয়ে যায়নি, এখনো চতুর্থ স্তম্ভকে তুলে ধরার মতন কিছু সাংবাদিক আছে। সবটাই সরকারের এঁটো খাটা খেয়ে উল্লাস বলে কমেডি শোতে নেমে পড়েনি সবাই। তখন 7-8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মন্ত্রীকে সামনে পেয়ে সেই সাংবাদিকের প্রশ্ন, মন্ত্রীর ঔদ্ধত্যের সেই ভিডিও দেখুন।
बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी, और पीने के पानी की ठीक से व्यवस्था नहीं छोड़ो हुई। यार, तुम फोकट प्रश्न मत पूछो नहीं यार। फोकट नहीं, ये तो मैं तो वहाँ होकर आया हूँ। क्या 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 घंटा हो गया है, तुम बात कैलाश जी बात ठीक से कीजिए, नहीं, नहीं शब्दों का चयन ठीक रखिए। कैलाश जी आप ढंग से बात नहीं कर रहे हैं। नहीं आप, ये क्या शब्द होता है कि घंटा घंटा क्या शब्द होता है? आप, मैं तो जाऊंगा, लहजा इनको सुधारने कहिए। इतने सीनियर मंत्री घंटा घंटा क्या बोलते रहते हैं? बात करने की तमीज नहीं है। हाँ और क्या, तुम मत किया करो, ठीक है? तो क्या घंटा बोलेंगे? सवाल कर रहे हैं ना हम, वो जवाब दे रहे हैं, आपको क्या हो रहा है? वो हमारे लीडर है। तो घंटा बोलेंगे मुझे वो हमारे लीडर तो क्या करेंगे? हमारे 10 लोग मर गए, हम पूछे नहीं सवाल। कुछ भी बोलोगे कि हमारे क्या लीडर पूछा है? बोले हमने गाली दी है क्या? जाओ अपना काम करो। হ্যাঁ, শান্তিকুঞ্জের খোকাবাবু ইন্টেলেকচুয়াল বঙ্গ বিজেপির সভাপতি, দেখুন একে বলে ঔদ্ধত্য। 15 জন মারা যাবার পরে এতটুকু শোক নেই, এতটুকু শোক লেগে নেই অমন বুলডগ হিংস্র চোখে মুখে। 2025 সালের শেষ দিনগুলো, 2026 সালের শুরুর সময়টা আমার স্বদেশের কাছে এক চরম বিড়ম্বনা আর শোকের সময়। ভাবা যায় ভারতের সব থেকে পরিচ্ছন্ন শহর হিসেবে টানা 8 বার শিরোপা জেতা মধ্যপ্রদেশের ইন্দোর, যা নাকি মোদিজির স্বচ্ছ ভারত অভিযানের পোস্টার বয়, সেই শহরে ভাগীরথপুরা এলাকায় কল থেকে আসা বিষাক্ত জল পান করে 15 জন মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে সংখ্যাটা আরো বেশিও হতে পারে, কারণ এখনো বহু লোক হাসপাতালে। এই ঘটনা ভারতের সামগ্রিক জল ব্যবস্থাপনা আর পরিকাঠামোগত ভঙ্গুরতাকে, ফ্রাজাইলনেসকে একেবারে সামনে এনে দাঁড় করিয়ে দিল, ন্যাংটা করে ছেড়ে দিল। ওই জল জীবন মিশন ইত্যাদির ফানুস ফুটো হয়ে গেছে। কি বলেছিল সেই বিজ্ঞাপন, কি বলা হয়েছিল সেই বিজ্ঞাপনে দেখুন। 2024 সালের মধ্যে কি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেখুন। जल जीवन मिशन के तहत घर घर पाइप से पानी पहुंचाने की वजह से हमारी माताओं बहनों का जीवन आसान हो रहा है। इसका एक बड़ा लाभ गरीब परिवारों के स्वास्थ्य को भी हुआ है। 2024 तक हर घर नल से पेयजल पहुंचाना है जल जीवन मिशन का लक्ष्य, क्योंकि जब हर घर पहुंचेगा जल, तभी तो होगा हर जीवन उज्जवल। হ্যাঁ, 2018-তে মোদিজির বাওয়ালের পরে, মানে তখন উনি বলেছিলেন 2022-এর মধ্যে হবে, সেই 22-এর থেকে গোলপোস্ট সরিয়ে 24 করা হয়েছিল। 24 শেষ হয়ে 25-এর শেষে সেই দাবি যে কতটা মিথ্যে তা সামনে এসে গেল। আর যখন ভারতের প্রতিটা ঘরে জল পৌঁছে দেবার বড় বড় দাবি করা হচ্ছে, তখন দেশের 1 নম্বর পরিষ্কার শহরের মানুষ নর্দমার জল খেয়ে মারা যাচ্ছে। এই চরম বৈপরীত্য, সেটাই বাস্তব ছবি। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এলাকার মানুষ লক্ষ্য করেছিলেন যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাইপলাইন দিয়ে যে জল আসছে তা থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে এবং জলের রংটা অনেকটা হলদেটে বা ঘোলাটে। বাসিন্দারা বারবার স্থানীয় কর্পোরেটর এবং কাউন্সিলর এবং আধিকারিকদের কাছে অভিযোগ জানাচ্ছিলেন, কিন্তু সেই অভিযোগগুলো আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁসে আটকে ছিল। ঘন্টা হোগা। 25শে ডিসেম্বর থেকে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। নর্মদা নদীর জল ওই এলাকায় সরবরাহ করা হয়, তাতে হঠাৎ করে তীব্র তেতো স্বাদ পাওয়া যাচ্ছিল। এরপর থেকে শুরু হয় মানুষের অসুস্থ হওয়া, বমি, ডায়রিয়া, তীব্র পেট ব্যথা, প্রবল জ্বর। শয়ে শয়ে মানুষ হাসপাতালের দিকে ছুটতে শুরু করলো, যে যার মতন করে। যার কাছে পয়সা নেই সে স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালে, যার কাছে পয়সা আছে সামান্য কিছু সে নার্সিংহোমে, আর যার কাছে আরো পয়সা আছে সে শহরের বাইরে অন্য কোথাও ভূপালে। মাত্র কয়েকদিনের ব্যবধানে 1400-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 2800 মানুষ এই দূষিত জলের কারণে অসুস্থ হয়েছেন। 272 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদের মধ্যে 32 জন রোগীর অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তাদের আইসিইউতে নিয়ে যেতে হয়েছিল। এই ট্র্যাজেডির সবচেয়ে করুণ দিকটা হলো 6 মাস বয়সী শিশুর মৃত্যু। শিশুটির বাবা সুনীল সাহু জানাচ্ছেন যে তারা জল ফুটিয়ে ব্যবহার করতেন, কিন্তু সেই পাইপলাইনের জলে যে নর্দমার বিষ মিশেছিল তা তারা বুঝতে পারেননি। তারাও অসুস্থ হয়েছিলেন, শিশুটিও অসুস্থ হয়েছিল, শিশুটি মারা গেছে। ওই মৃতদের মধ্যে আছে 10 বছর প্রার্থনার পরে জন্ম নেওয়া এক শিশু, যার পরিবার সরকারি ক্ষতিপূরণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
প্রাথমিক তদন্তে যে সত্যিটা উঠে এসেছে তা শিউরে ওঠার মতো। ভাগীরথপুরা এলাকার পানীয় জল পাঠানো হতো যে মেইন পাইপলাইনটা দিয়ে, তাতে একটা বড় লিকেজ তৈরি হয়েছিল। আর সেই পাইপলাইনের ঠিক ওপরেই একটা পাবলিক টয়লেট তৈরি করা হয়েছিল। সেই পাবলিক টয়লেটের কোনো সেপটিক ট্যাঙ্ক ছিল না, আর তার যাবতীয় বর্জ্য সরাসরি মাটির নিচে চুইয়ে ওই পানীয় জলের পাইপলাইনের লিকেজ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল, পানীয় জল পৌঁছে যাচ্ছিল, স্বচ্ছ জল, স্বচ্ছ ভারত মোদিজির। খাওয়ানো উচিত ওনাদেরকে। প্রত্যেকটা জায়গায় হাতে বিসলেরির বোতল নিয়ে, আরো দামি বোতল, 150 টাকা 200 টাকা দামি বোতলের জল খানে না। ফকির হুঁ। ল্যাবরেটরি পরীক্ষায় জলের নমুনায় ইকোলাই এবং এমন সব ব্যাকটেরিয়া ছিল যা কেবলমাত্র মানুষের বিষ্ঠা বা নর্দমার জলে থাকে। চিকিৎসকদের দেওয়া তথ্য বলছে ভাগীরথপুরায় এই সংক্রমণ সাধারণ ডায়রিয়া ছিল না। আক্রান্তদের বড় অংশ ছিল বয়স্ক মানুষ, নারী। সংক্রমণের শুরুর দিনগুলোতে ডাক্তারবাবুদের প্রথম চ্যালেঞ্জ ছিল সংক্রমণের উৎসটা খুঁজে বের করা, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কি আছে, এবং আক্রান্ত রোগীদের বিশাল এলাকা জুড়ে চিহ্নিত করা। এদিকে রোগীদের উপসর্গগুলো ছিল অনেক জটিল। অনেক বয়স্ক রোগী যারা আগে থেকেই আরো বিভিন্ন অসুখ, ডায়াবেটিস, হার্ট এলমেন্ট বিভিন্ন রকমের ছিল তাদের ক্ষেত্রে এই বিষাক্ত জল পানের ফলে কমপ্লিট রেনাল শাটডাউন, কিডনি পুরোপুরি বিকল হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটেছে। রোগীদের মধ্যে 95% ছিলেন মহিলা, আর তাদের মধ্যে 70 থেকে 80% কিডনি বিকল হওয়ার সমস্যা দেখা দিয়েছিল। এই পরিস্থিতিতে রোগীদের কেবল সাধারণ ওরাল রিহাইড্রেশন দিয়ে বাঁচানো সম্ভব ছিল না, তাদের জন্য নেফ্রোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং এন্ডোক্রিনোলজিস্ট প্রয়োজন ছিল, যাদের সেই সময় পাওয়াই যায়নি। মাথায় রাখুন, ইন্দোর কিন্তু মোদিজি স্মার্ট সিটি। ওই 100টা বাওয়াল দিয়েছিলেন উনি, মিথ্যেবাদী মোদিজি। ছোট ছোট ক্লিনিক আর নার্সিংহোমগুলোতে প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না, এবং না থাকায় অনেক রোগী সঠিক সময়ে সঠিক চিকিৎসাই পাননি। সরকারের পক্ষ থেকে পরে বড় বড় হাসপাতালগুলোতে 100 শয্যার বিশেষ ওয়ার্ড খোলা হলে ততক্ষণে অনেক প্রাণ ঝরে গেছে। ইন্দোর শহর পেয়েছিল পরিচ্ছন্নতার অনেক পুরস্কার, কিন্তু সেই পুরস্কারের আড়ালে মাটির নিচে পরিকাঠামো যে কতটা জরাজীর্ণ তা সামনে এসে গেল। এটাই মোদিজির স্বচ্ছ ভারত, এটাই মোদিজির জল জীবন মিশন। আরো বড় দুর্নীতির তথ্য সামনে এসেছে। 2025 সালের আগস্ট মাসে ওই পাইপলাইনটা বদলানোর জন্য 2.4 কোটি টাকার একটা টেন্ডার পাস করা হয়েছিল, কিন্তু স্থানীয় নেতা আর কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের মধ্যে পারস্পরিক বখরার ভাগাভাগি ঠিক না হওয়ায় সেই কাজ 4 মাস ধরে ঝুলেছিল মন্ত্রীর কাছে। কে মন্ত্রী? কৈলাস বিজয়বর্গী। যখন মানুষ মারা যেতে শুরু করলো তখন তড়িঘড়ি সেই টেন্ডারে ফাইল খোলা হয়। এটাই হচ্ছে মোদিজির সেই না খায়েঙ্গে না খানে দেঙ্গের মিথ্যে বাওয়ালি। কেবল ইন্দোর নয়, দুঃখছে গোটা ভারত। ইন্দোরের এই ট্র্যাজেডি ইন্দোরের কেবল একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ভারতের ক্রমশ বাড়তে থাকা নগরের জল সংকটের একটা ছোট্ট অংশ। 2024-25 সাল জুড়ে ভারতের একাধিক বড় শহরে জলের গুণমান পরিমাণ নিয়ে তীব্র হাহাকার দেখা গেছে, অনেক সমস্যা। বেঙ্গালুরুতে 2024 সালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জল সংকট দেখা দিয়েছে, যেখানে ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যাওয়ায় হাজার হাজার বোরওয়েল শুকিয়ে গেছে। ওনারা জঙ্গল দখল করছেন মাওবাদীদের সরিয়ে আদানিকে দেওয়ার জন্য, যাতে জঙ্গল কেটে সেখানে খনিজ সম্পদ তোলা যায়। শহরের মানুষকে জলের ট্যাঙ্কারের ওপরে নির্ভরশীল হতে হয়েছিল বেঙ্গালুরুতে, আর ট্যাঙ্কারের দাম 3 গুণ বেড়ে যায়। চেন্নাইতে একই ধরনের পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে, যেখানে রিজার্ভারগুলো শুকিয়ে যাওয়ায় সমুদ্রের জলকে মিষ্টি করার প্রকল্পের ওপরে নির্ভর করতে হচ্ছে। দিল্লির যমুনা নদীর দূষণ এতটা চরম অবস্থায় পৌঁছেছে যে তা পানীয় জল হিসেবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। নয়ডার অভিজাত আবাসনগুলোতে দূষিত জল খেয়ে কয়েকশো মানুষ অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। 2024 সালের সেপ্টেম্বরে গ্রেটার নয়ডার সুপারটেক ইকো ভিলেজ 2, সেখানে 300 জন মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন, কারণ তাদের জলের ট্যাঙ্কে ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছিল। মধ্যপ্রদেশের ভোপালের ভিআইটি, সেখানে ক্যাম্পাসে 2025 সালের নভেম্বরে জন্ডিস ছড়িয়ে পড়েছিল, আর তা দিয়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল। কেরালার কোচি শহরে খাবার জলের ট্যাঙ্কারের লরির মাধ্যমে জল সরবরাহ করতে হচ্ছে, আর মাত্র কদিন আগে একটা বিশাল জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় শহরের 30% এলাকায় জলের হাহাকার তৈরি হয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে ভারতের তথাকথিত আধুনিক শহরগুলো আসলে স্বাস্থ্য, তাদের শহরগুলোর যে অবস্থা, তাসের ঘরের মতন ফ্র্যাজাইল, ভঙ্গুর।
আমাদের মিথ্যেবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে জল জীবন মিশন শুরু করেছিলেন, যার লক্ষ্য ছিল 2024 সালের মধ্যে প্রত্যেকটা গ্রামীণ পরিবারে কার্যকর কলের জল সরবরাহ নিশ্চিত করা। তথ্য বলছে এখনো পর্যন্ত 27% গ্রামীণ এলাকাতে পানীয় জল নেই, পানীয় জলই নেই, কলের জল দূরের ব্যাপার। আবার যেখানে আছে বলে দাবি করা হচ্ছে সেই বিপুল পরিসংখ্যানের ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর তথ্য, ডেটা ক্রাইসিস। ভারত সরকারের নিজস্ব অডিট রিপোর্টে দেখা যাচ্ছে যে অনেক গ্রামকে হর ঘর জল সার্টিফাইড বলা হচ্ছে, বাস্তবের মাটিতে সেখানে কল আছে কিন্তু জল নেই। সেন্ট্রাল নোডাল অফিসারদের ইন্সপেকশনে দেখা যাচ্ছে যে অনেক প্রকল্প কেবল কাগজে কলমে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। সবচেয়ে অবাক করা বিষয় হলো গুজরাট রাজ্য, গুজরাট যেখান থেকে এসছেন আমাদের দুজন হামটি ডামটি, যাকে এই প্রকল্পের মডেল হিসেবে তুলে ধরা হয়েছিল, সেখানে 120 কোটি টাকার বেশি আর্থিক জরিমানা করা হয়েছে দুর্নীতির কারণে। কত কোটি টাকার দুর্নীতি হয়েছিল? রাজস্থান ও ত্রিপুরার মতো রাজ্যেও প্রকল্পের কাজে ব্যাপক গাফিলতি আছে, অর্থ তছরূপের প্রমাণ পাওয়া গেছে। ভারতের জল ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন না আনলেও এরকম এক বিপর্যয় একবার নয়, বারবার ঘটবে। আমাদের শহরগুলোতে 120 বছর পুরনো পরিকাঠামোকে আধুনিক করতে হবে। পানীয় জলের লাইনের ওপরে কোনো ধরনের নির্মাণ, বিশেষ করে শৌচাগার নির্মাণ করা নিষিদ্ধ করতে হবে, উচিতই নয়। প্রতিটা বড় আবাসনে ওয়ার্ডের রিয়েল টাইম ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম চালু করতে হবে, যাতে জলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়া মাত্র তা ধরা পড়ে। মোদির উন্নত মিথ্যের ভারতে সমস্যা অনেক। প্রথম সমস্যা হলো এক মিথ্যেবাদী প্রধানমন্ত্রীর, যিনি ঝুড়ি ঝুড়ি মিথ্যেই বলে চলেছেন। কাজের ঘোষণা করেই ওনার কাজ শেষ হয়। এক কাজের ঘোষণা কতবার করবেন কে জানে। আসলে এক কম্পালসিভ লায়ারের হাতে পড়ে আমাদের দেশ আজ বিপন্ন। আগে সেই আপদ থেকে মুক্ত হওয়াটা অনেক বেশি জরুরি। তাহলে জল স্বচ্ছ হবে, তাহলে হাওয়া স্বচ্ছ হবে, তাহলে আমাদের বেঁচে থাকাটা আরো সোজা হয়ে যাবে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এখানেই শেষ করছি। নমস্কার।